রেকর্ড হচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন, যে ট্যাক্সেশনে কি কি প্রিন্সিপাল গুলো থাকা উচিত, মূলনীতিগুলো কি কি? এখানে প্রথমত আসছে যে ট্যাক্সেশন কি। এটা ওই আমরা যখন বার্ডেন পড়লাম, ইনসিডেন্স পড়লাম, থিওরেম পড়লাম, তখন অনেকে প্রশ্ন ছিল যে ট্যাক্সের যে থিওরি গুলা, তো এটার জন্য আজকের ক্লাসটা। Taxation is the inherent power of the sovereign exercised through the legislation. ট্যাক্স হচ্ছে একটা সার্বভৌম একটা ক্ষমতা, হ্যাঁ, ট্যাক্স ইম্পোজ করার এটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতাটা যে কোনো একটা দেশের শুধু সরকারেরই আছে। ট্যাক্স প্রয়োগের ক্ষমতাটা বা আরোপ করা, ট্যাক্সের স্ট্রাকচার গুলো চেঞ্জ করা বা নতুন নতুন নিয়ম নীতি চালু করার একক সার্বভৌম ক্ষমতা হচ্ছে যে কোনো দেশের সরকারের, এবং সরকার সেটা আইনগতভাবে এটা প্রয়োগ করার অধিকার রাখে। হ্যাঁ, সুতরাং ট্যাক্সটা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান না, এটা একমাত্র সরকারেরই সার্বভৌম ক্ষমতা আছে। এটা ট্যাক্সের পলিসি তৈরি করা এবং ট্যাক্সের বাস্তবায়নটা করা, সেটা আইনগত একটা ভিত্তি আছে। তো আর ট্যাক্সের বা মূল উদ্দেশ্যটাই থাকে হচ্ছে ইম্পোজ করার, যে রেভিনিউ কালেক্ট করা। হ্যাঁ, সরকারি যে ব্যয় নির্বাহ আছে ওটাকে মিট আপ করার জন্য রেভিনিউ কালেকশন করাটাই ট্যাক্সের মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো আমরা দেখলাম যে ট্যাক্স হচ্ছে যে একটা যে কোনো একটা দেশের সরকারের সার্বভৌম একটা ক্ষমতা, যে ক্ষমতা বলে সরকার ট্যাক্সের নিয়ম নীতি তৈরি করতে পারে এবং সেটা প্রয়োগ করে ট্যাক্স কালেকশন করতে পারে। ট্যাক্স কালেকশনের প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে রেভিনিউ কালেকশন করা বা রাজস্ব আয় সংগ্রহ করা। আর রাজস্ব আয় কেন সংগ্রহ করবে? কারণ সরকারের ব্যয় নির্বাহ করার জন্য। সরকারের যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ আছে, এবং সরকারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্টগুলো আছে এগুলো মিট আপ করার জন্যই ট্যাক্স ইম্পোজ করে গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট করে থাকে। আচ্ছা, ট্যাক্সটা হতে পারে প্রপোর্শনাল। হ্যাঁ, এটা এটা যে কোনো ব্যক্তি বা প্রপার্টি বা বা কোন সম্পত্তির উপর ট্যাক্স ইম্পোজ করা হয়। আর বাই ল মেকিং বডি অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের যারা আইন তৈরি করে তাদের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা সম্পত্তির উপর ট্যাক্সটা ইম্পোজ করা হয়ে থাকে। আর এটা বলা হয়েছে দ্য বডি অফ দ্য স্টেট বাই দ্য ভার্চু অফ দ্য সভরেন্টি ফর দ্য সাপোর্ট টু দ্য গভর্নমেন্ট এন্ড অল পাবলিক নিডস, অর্থাৎ সরকারের ব্যয় নির্বাহ এবং জনকল্যাণের জন্য জনগণের যে চাহিদা আছে এগুলো মিট আপ করার জন্যই ট্যাক্সটা ইম্পোজ করা হয়ে থাকে। আমরা নেক্সট দেখি এসেনশিয়াল এলিমেন্টস অফ ট্যাক্স। ট্যাক্সের গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি? It is enforced contribution which signifies that it's compulsory on the part of the government and an obligation of the citizen. এটা খুব মানে সরকার যখন কাউকে ট্যাক্সটা অ্যাসাইন করে দেয় বা নির্ধারণ করে দেয় তখন এটা বাধ্যবাধকতা হয়ে যায় ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর প্রদান করার জন্য। সুতরাং এটা কোনো ভলান্টারি বা অপশনাল না, এটা একটা লফুল একটা রাষ্ট্রের একটা, এটা সবাই দিতে বাধ্য থাকে ট্যাক্সটা। হ্যাঁ, আর এই ট্যাক্সটা দেওয়া হয় সাধারণত ইটস পেয়েবল অ্যাজ মানি, মানে মানি ফর্মে ট্যাক্সটা দেওয়া হয়। আর এটা হচ্ছে ইট ইজ প্রপোর্শনেট ইন ক্যারেক্টার হুইচ মিন্স ইট ইজ লার্জলি স্যার কেমন একটা সাউন্ড হচ্ছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। কি হচ্ছে? একটা সাউন্ড হচ্ছে, কথা বোঝা যায় না। এখন কি ক্লিয়ার? স্যার সাউন্ডটা হচ্ছে আর সাউন্ডটা যে কিসের তাই তো বুঝতেছি না। স্যার বাতাসের সাউন্ড মনে হচ্ছে। আচ্ছা স্যার আপনি মেবি একটু দূর থেকে কথা বলতেছেন সেই জন্য এমন লাগতেছে। ট্রাই করতেছি ইয়ে করা। এখন কি ঠিক আছে? এখন ক্লিয়ার ভয়েসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আবার স্টার্ট করি যে এসেনশিয়াল এলিমেন্টস অফ দ্য ট্যাক্সেস। ট্যাক্সটা হচ্ছে এটা একটা বাধ্যবাধকতা, আইনগত বিষয়। হ্যাঁ, যার উপর ট্যাক্সটা ইম্পোজ করা হয় সেটা দিতে বাধ্য থাকে। আর ট্যাক্সটা সাধারণত যে কোনো দেশের সরকার গভর্নমেন্টের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করা হয়। আর ট্যাক্সটা ইটস জেনারেলি পেয়েবল ইন মানি, ট্যাক্সটা সাধারণত মানি ফর্মে পে করতে হয়। ঠিক আছে,
আর লাস্ট 3 নাম্বারটা হচ্ছে প্রপোর্শনেট ইন ক্যারেক্টার হুইচ মিনস ইট ইজ লার্জলি বেসড অন দ্য অ্যাবিলিটি টু পে প্রিন্সিপাল। অর্থাৎ ট্যাক্সটা এমন করে ইম্পোজ করতে হইব যার উপর ট্যাক্সটা আরোপ করা হয়েছে সে যাতে ওটা দিতে পারে, অর্থাৎ তার সামর্থ্যের মধ্যে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবিলিটি টু প্রিন্সিপাল। আমি ট্যাক্স এমন মাত্রায় বা এমন অ্যামাউন্ট ট্যাক্স আমি ইম্পোজ করলাম, যেটা যার উপর ট্যাক্স ইম্পোজ করলাম দেখা গেল যে সে ওটা দিতে সক্ষম না বা তার সক্ষমতা নাই দিতে, এই ধরনের ট্যাক্স ইম্পোজ করা যাবে না। আর it's levied on the person, property and the or the access of the right of privilege। ট্যাক্সটা যে কোনো ব্যক্তি বা সম্পত্তি বা কারো যদি কোনো কোনো কিছুর উপর সত্ত্বাধিকার থাকে এসব বিষয়ের উপর ট্যাক্স ইম্পোজ করা যায়। আচ্ছা, নাম্বার 5, ইট ইজ লেভিড বাই দ্য স্টেট। বলছে এটা রাষ্ট্রই নির্ধারণ করে দেয় ট্যাক্সটা, যে ট্যাক্সটা যে প্রয়োগ করা হবে ওটা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, হুইচ ইজ জুরিসডিকশন ওভার দ্য সাবজেক্ট। আচ্ছা, এটা এবং সেই রাষ্ট্রের আইনগত ভিত্তি আছে। হ্যাঁ, ট্যাক্সটা রিস্ট্রাকচার করা, অর্থাৎ ট্যাক্সের নিয়ম নীতিগুলা পরিবর্তন করে আবার নতুন নিয়ম নীতি তৈরি করা, এটার ক্ষমতা শুধু রাষ্ট্রই রাখে। স্টেট হুইচ ইজ ডিমড টু বি ডিরেক্ট। আর এটা বলছে যে ট্যাক্সটা যে ইম্পোজ করা হইব বা ট্যাক্সটা কালেক্ট করা হইব, এটা জাস্ট অনলি কালেক্ট করা হইব কিসের জন্য? ফর দ্য পারপাস অফ পাবলিক পারপাস, অর্থাৎ দেশের যত নাগরিক আছে বা রাষ্ট্রের কল্যাণের জন্য ট্যাক্সটা প্রয়োগ করা হইব এবং ট্যাক্স কালেক্ট করা হইব। আর এটা যাতে এমন করে ট্যাক্সটা কালেক্ট করতে হইব বা প্রয়োগ করতে হইব যাতে মেজরিটি যারা সিটিজেন আছে তাদের যাতে ওয়েলফেয়ারটা ম্যাক্সিমাইজ হয়। এই নিয়ম নীতি বা ভিত্তির মানে নিয়মগুলোর উপর ভিত্তি করে ট্যাক্সটাকে প্রণয়ন করতে হবে এবং প্রয়োগ করতে হবে। আচ্ছা, ট্যাক্সের উদ্দেশ্য, হ্যাঁ, পারপাসেস অফ ট্যাক্সেশন, এটা অলরেডি বললাম যে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে রেভিনিউ কালেকশন। ট্যাক্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে রেভিনিউ কালেক্ট করা। ট্যাক্সের রেভিনিউ কালেক্ট করা কিসের জন্য? যে সরকারের যে ব্যয় নির্বাহ আছে ওগুলাকে নির্বাহগুলা করা, এবং এই ব্যয় নির্বাহের পরে যাতে সরকার জনকল্যাণে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তার জন্য তাদের ফাইন্যান্স দরকার। সেই ফাইন্যান্সটা আসে হচ্ছে ট্যাক্সের মাধ্যমে। ঠিক আছে, আর ট্যাক্স যদি না থাকে, অর্থাৎ গভর্নমেন্টের যদি রেভিনিউ না থাকে, তাহলে একটা রাষ্ট্র জনকল্যাণমূলক যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো পরিচালনা করতে পারে। যেমন বেসিক এডুকেশন, হেলথ কেয়ার, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন, এইসব জিনিসগুলোতে সরকারের ব্যয় নির্বাহের জন্যই ট্যাক্সটা দরকার। সুতরাং ট্যাক্সের প্রথম উদ্দেশ্য হচ্ছে রেভিনিউ কালেকশন। আর সেকেন্ড নম্বর হচ্ছে নন রেভিনিউ পারপাসেস। অর্থাৎ এটা কি, অনেক সময় সরকার আসলে ট্যাক্সটা শুধু রেভিনিউ কালেকশনের জন্য ইম্পোজ করে থাকে না বা প্রয়োগ করে থাকে না, এর মূল উদ্দেশ্য হচ্ছে রেগুলেশন করা বা নিয়ন্ত্রণ করা কোন একটা মার্কেট বা প্রোডাক্টকে। যেমন নাম্বার এতে বলা হয়েছে ইম্পোজিশন অর দ্য টেরিফ অন ইম্পোর্টেড গুডস টু প্রোটেক্ট লোকাল ইন্ডাস্ট্রি। অনেক সময় দেশীয় যে শিল্পগুলো আছে এগুলাকে রক্ষা করার জন্য সরকার টেরিফ ইম্পোজ করতে পারে আমদানি পণ্যের উপর। ঠিক আছে, আমদানি পণ্যের উপর যদি টেরিফ ইম্পোজ করা হয় তাহলে লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওগুলা প্রোটেকশন পায়। তো এই উদ্দেশ্যে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেক সময় সরকার আমদানি পণ্যের উপর টেরিফ ইম্পোজ করতে পারে। ঠিক আছে, এইভাবে সরকার আমদানি পণ্যের যে বাজার আছে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, রেগুলেশন করতে পারে। অনেক সময় সরকার আবার ট্যাক্স ইম্পোজ করে কি করে? দ্য অ্যাডাপ্টেশন অফ দ্য প্রগ্রেসিভলি হায়ার ট্যাক্স রেটস টু রিডিউস দ্য ইনইকুয়ালিটি ইন ওয়েলথ ইনকাম। অর্থাৎ এই যে রাষ্ট্রের মধ্যে যখন ধনী দারিদ্র্যের বৈষম্য বেড়ে যায় তখন সরকার ট্যাক্সটা ইম্পোজ করে ধনীদের থেকে বেশি প্রগ্রেসিভ হারে ট্যাক্সটাকে নিয়ে গরিবদের মধ্যে রিডিস্ট্রিবিউট করে দেয়, এতে করে ইনইকুয়ালিটিটা রিডিউস হয়। ঠিক আছে, আর এটা করেছে টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য ট্যাক্সেস প্রিভেন্ট ইনফ্লেশন। আচ্ছা, অনেক সময় ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য সরকার ট্যাক্স ইম্পোজ করতে পারে। ঠিক আছে, অথবা অর দ্য ওয়ার্ড ফল অফ দ্য ডিপ্রেশন। আচ্ছা, ইনফ্লেশন এবং ডিফ্লেশনের রেগুলেশন করার জন্য, অর্থাৎ মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকুচনের যে বিষয়গুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার অনেক সময় এই ট্যাক্সের স্ট্র্যাটেজিটা নিয়ে থাকে। তো এগুলো হচ্ছে নন রেভিনিউ পারপাসেস, অর্থাৎ রেগুলেশন করার জন্য মার্কেটে সরকার ট্যাক্স ইম্পোজ করতে পারে। তো এগুলো ছিল ট্যাক্সের উদ্দেশ্য, ট্যাক্সটাকে কেন প্রয়োগ করা হয়।
আচ্ছা আচ্ছা, পাবলিক পারপাসেস ইন ট্যাক্সেশন, অর্থাৎ ট্যাক্সের মূল উদ্দেশ্যটাই হচ্ছে পাবলিক পারপাস, অর্থাৎ জনগণের উদ্দেশ্যে এই ট্যাক্সটা কালেক্ট করা হবে এবং এই ট্যাক্সের যে রেভিনিউ আছে এটা ব্যয় করা হবে। একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে পাবলিক ওয়েলফেয়ারটা ম্যাক্সিমাইজ করার জন্য, ঠিক আছে। এটা অন্য কোনো উদ্দেশ্যে যদি কালেক্ট করা হয় বা ইম্পোজ করা হয় তাহলে ট্যাক্সের যে মূল নীতি এটা বাস্তবায়ন করা বা এর মধ্যে অনেক ধরনের ইনএফিসিয়েন্সি তৈরি হবে। It's one of the inherent limitation of the power to tax is synonymous with the government purposes. The tax must always be imposed for the public purpose. Otherwise, it will be declared as invalid. যদি জনকল্যাণে বা জনগণের উদ্দেশ্যে যদি ট্যাক্সটাকে ইম্পোজ করা না হয় তাহলে এটাকে অবৈধ হিসাবে ঘোষণা করতে হবে, ঠিক আছে। তো জনকল্যাণে যদি ট্যাক্সের নীতি বা প্রয়োগ বা ট্যাক্স কালেক্ট যদি না করা হয় তাহলে সেটার বৈধতা থাকে না। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি সমালোচনা? হ্যাঁ হ্যাঁ, না না সমালোচনা না, এটা হচ্ছে যে ট্যাক্সের উদ্দেশ্যটা কি। হ্যাঁ, আমরা এই যে এটা পারপাসেস অফ ট্যাক্স পড়লাম না, এই যে পাবলিক পারপাস ইন ট্যাক্সেশন, এটা হচ্ছে এই আরেকটা যে ট্যাক্সের উদ্দেশ্যটা কি, ট্যাক্সটার মূল উদ্দেশ্য কি, লক্ষ্য কি হওয়া উচিত। ট্যাক্সের মূল লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ, এটাই বলা হয়েছে। আর সমালোচনা করতে গেলে যদি জনকল্যাণ যদি উদ্দেশ্য যদি জনকল্যাণ যদি সাধিত না হয় তাহলে তো আর ট্যাক্সের ভ্যালিডিটি থাকে না, এইভাবে সমালোচনাও করা যায়। আচ্ছা, এটা বলা হয়েছে যে ট্যাক্স মাস্ট বি ইউজ, হ্যাঁ ট্যাক্সটা কোথায় কোথায় ব্যবহার মানে কিসের পারপাসে ইউজ হতে হবে, ফর দ্য সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে সমর্থন দেওয়ার জন্য, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য ট্যাক্সের যে ট্যাক্সের মাধ্যমে যে রেভিনিউ কালেক্ট হয় ওটা ব্যয় করা যেতে পারে। ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি, একটা রাষ্ট্রের বা একটা কমিউনিটির ওয়েলফেয়ারের জন্য এই ট্যাক্সের থেকে কালেক্টেড যে রেভিনিউ এগুলো ব্যয় করা যায়। সাম অফ দ্য রিকগনাইজ অবজেক্টস অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের বিশেষ বিশেষ কিছু উদ্দেশ্য থাকে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য, যেমন মেগা প্রজেক্টের জন্য, ঠিক আছে, সরকারের ডেভেলপমেন্টের যে প্রজেক্ট গুলো থাকে বা ডেভেলপমেন্টের যে স্পেন্ডিং গুলো আছে ওগুলোর ফাইন্যান্সের জন্য এই ট্যাক্সের থেকে রেভিনিউটা স্পেন্ড করা যায়। এবার সেদিন আর ইফেক্টস অফ দ্য ইনসিডেন্টস বেনিফিট টু দ্য প্রাইভেট ইন্টারেস্ট, অর্থাৎ ব্যক্তি মানে কোনো একটা বিশেষ কোনো একটা ব্যক্তি কোনো গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়ন করার জন্য ট্যাক্সের যে পলিসিগুলা যে নিয়ম নীতিগুলো এগুলো প্রণয়ন করা যায় না, ওটা থাকতে হবে রাষ্ট্রের কল্যাণ বা জনকল্যাণ। বিশেষ কোনো একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য যদি ট্যাক্সের নিয়ম বা পলিসি তৈরি করা হয় তাহলে সেই ট্যাক্সের স্ট্রাকচারটাকে আমরা আইডেল স্ট্রাকচার বলতে পারি না। তো এখানে বলা হচ্ছে যে বাট এই ট্যাক্সের বেনিফিটটা সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কিছু লিমিটেশন আছে, অর্থাৎ ট্যাক্সের যে বেসটা বা পলিসি তৈরি করতে কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। তো এগুলো কি, এই যে অনেক সময় বলা হয়েছে যে পাবলিক ইন নেচার, বলা হয়েছে যে পারপাস ট্যাক্সের উদ্দেশ্যটা হইতে হইব পাবলিক ইন নেচার, হ্যাঁ এটা জনকল্যাণের জন্য। কিন্তু আসলে অধিকাংশ দেখা গেছে যে ট্যাক্সের যখন পলিসি তৈরি করা হয় বা এটা যখন বাস্তবায়ন করতে যাওয়া হয় তখন দেখা গেছে যে একটা গ্রুপ বেনিফিটেড হয় আর একটা গ্রুপ ওর্স অফ হয়, সব গ্রুপকে একসাথে ব্যাটার অফ করা যায় না, ঠিক আছে। যেমন ট্যাক্সের যখন কোনো এই যে ব্যাট হোক বা ইনকাম ট্যাক্সই হোক, তো ট্যাক্স তো আসলে কেউ পছন্দ করে না, ইনকাম ট্যাক্স, না ইনকাম ট্যাক্সে সাধারণত যাদের আয় বেশি তাদের উপর ট্যাক্সের বার্ডেনটা বেশি। তো যাদের ইনকাম বেশি তাদের উপর ট্যাক্স যদি ইম্পোজ করা হয় তো হায়ার ইনকাম লেভেলের যে গ্রুপটা আছে তারা কিন্তু ওইভাবে স্যাটিসফাই না, সুতরাং সরকার চাইলেই সব গ্রুপকে একসাথে স্যাটিসফাই করতে পারে না। তো এটাই বলা হচ্ছে এটা একটা লিমিটেশন, যে একটা গ্রুপকে স্যাটিসফাই করতে গেলে আরেকটা গ্রুপ কোর্স অফ হয়ে যায়। শুধু গভর্নমেন্ট, আচ্ছা অনেক সময় দেখা গেছে যে সরকারি যে সম্পত্তি থাকে, হ্যাঁ প্রতিষ্ঠান থাকে, এগুলোকে এক্সাম্পশন দেওয়া হয়, এগুলোকে ট্যাক্সের আওতা থেকে মুক্ত করা হয়, ঠিক আছে। তো এটা তো তাহলে এফিসিয়েন্সি বা জাস্টিসটা এস্টাবলিশড হলো না।
সরকারি যে প্রতিষ্ঠানগুলো একই যদি প্রোডাক্ট কোনো ব্যক্তি মালিকানায় উৎপাদিত হয় ওটার উপর ট্যাক্স ইম্পোজ করা হয়, কিন্তু রাষ্ট্রীয় মালিকানায় যে ধরনের প্রতিষ্ঠানগুলো থাকে তারা যখন উৎপাদন করে তাদের উপর ট্যাক্স দেওয়া হয় না। তাহলে একটা ইমব্যালেন্স একটা সিচুয়েশন তৈরি হলো। এগুলো হচ্ছে লিমিটেশন গুলা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিউনিটি, অনেক সময় আসলে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের কমিউনিটি চাপ থাকে এই ট্যাক্সের বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, যেমন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাদের কিছু নিয়ম নীতি আছে, IMF আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে। তো এইসব আন্তর্জাতিক সংস্থাগুলোর বিভিন্ন নিয়ম নীতির কারণে সরকার অনেক সময় ওইসব সংগঠনের যে দাবি দেওয়া গুলো আছে বা তাদের নিয়ম নীতি মেনে চলতে গেলে অনেক সময় ট্যাক্সের যে মূলনীতি থেকে সরকারকে সরে আসতে হয়। এই যে আরেকটা বলছে লিমিটেশন অফ দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন। হ্যাঁ, অর্থাৎ আমাদের টেরিটরি অর্থাৎ একটা রাষ্ট্রের যে সীমানা সংক্রান্ত বিষয়ে যে এটা সাধারণত আমাদের দেশে হয় না, কিন্তু এটা দেখে যে ফেডারেল যে স্টেট গুলো আছে, যেখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থাকে, ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের অনেক সময় ইন্টারেস্টের একটা ফারাক থাকে। যেমন ইন্ডিয়াতে হচ্ছে যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, বাট আবার ওখানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে। তো এখন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো ডিসিশন নেয়, বাট প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অনেক সময় দেখা গেছে যে ওই ধরনের ডিসিশনে ব্যাটু দিতে পারে। আর আমাদের এখানে যেহেতু এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আমাদের এখানে তেমন সমস্যা নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পুরো দেশ পরিচালিত হয়, এই জন্য আমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশনটা খুব স্ট্রং। সুতরাং আমাদের এখানে এই 5 নাম্বার যে লিমিটেশনটা ওটা বাংলাদেশের প্রেক্ষিতে হয়তো বা অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, বাট যারা ফেডারেল স্টেট ওদের ওখানে এই সমস্যাটা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট থাকে, স্বার্থের দ্বন্দ্ব থাকে। আচ্ছা, নেচার অফ দ্য পাওয়ার অফ দ্য ট্যাক্সেশন, ওই যে এটাই আবার বলা হচ্ছে যে নেচার অফ দ্য পাওয়ার অফ দ্য ট্যাক্সেশন, ট্যাক্সের যে নেচার বা ট্যাক্সের যে নেচার অফ দ্য পাওয়ার অফ দ্য ট্যাক্সেশন, অর্থাৎ ট্যাক্সের যে কার্যবিধি বা ক্ষমতা, তার নেচার গুলা কি, হ্যাঁ, বৈশিষ্ট্য গুলা কি। এটা বলছে ইট ইজ ইনহেরেন্ট ইন দ্য সভরেন্টি, বলছে এটা একটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা। হ্যাঁ, এই ট্যাক্সের সাথে সার্বভৌমত্বের একটা বিষয় আছে। সার্বভৌমত্ব মানে হচ্ছে এটা হচ্ছে একক ক্ষমতা, একটা প্রতিষ্ঠানের বা রাষ্ট্রের বা সরকারের একক একটা ক্ষমতা আছে ট্যাক্সটা ইম্পোজ করার। It may be exercised although it is not the explicitly granted by the constitution, অর্থাৎ সাংবিধানিক ভাবে যদি এটা স্বীকৃত নাও হয়, তাও একটা রাষ্ট্র চাইলে পরে ট্যাক্সটা ইম্পোজ করতে পারে, যদিও পরবর্তীতে পরে এটা পার্লামেন্টে পাস করে নিতে হয়। ট্যাক্স যখন একটা ট্যাক্সের নতুন একটা বেস তৈরি করা হয় বা পলিসি তৈরি করা হয়, সেটা সাংবিধানিক স্বীকৃতি থাকে, কিংবা তাৎক্ষণিকভাবে সাংবিধানিক স্বীকৃতি না থাকলে পরেও সরকার এটাকে কি করতে পারে, সরকার অর্থ মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয় তারা ইচ্ছে করলে পরে যে কোনো সময় প্রজ্ঞাপন আকারে জারি করে এই ট্যাক্সটা ইম্পোজ করতে পারে। এটাই বলা হয়েছে। It is legislative in character, hence only the legislature can impose tax. এটা একটা মানে যে আইনগত যে সংস্থা আছে, তারাই শুধুমাত্র এটার প্রয়োগ করতে পারবে। অর্থাৎ রাষ্ট্রীয় যে আইনগত যাদের ভিত্তি আছে, যে সংস্থাগুলোর বা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারাই শুধু এই ট্যাক্সটা ইম্পোজ করতে পারবে, অন্য কেউ পারবে না। It is subject to the constitutional and inherent limitation, hence it is not the absolute power that can be accessible by the legislature anyway. এই যে এই কথাগুলাই বারবার মানে একই কথাগুলো বারবার রিপিটেশন আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে সাংবিধানিক একটা বাধ্যবাধকতার বিষয়। It is subject to the constitutional and inherent limitation, hence it is not an absolute power that can be exercised by the legislature anyway. অনেক সময় আসলে লেজিসলেটিভ বা নির্বাহী বিভাগের একক ক্ষমতা অনেক সময় থাকে না ট্যাক্সটা, তখন আবার হচ্ছে যে আইন বিভাগের যে কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক একটা ভিত্তি আছে। ঠিক আছে, অর্থাৎ সংবিধান যদি সেটাকে সমর্থন না করে, অনেক সময় নির্বাহী বিভাগ চাইলেও তাদের ইচ্ছে মতো ট্যাক্স আরোপ করতে পারবে না। অর্থাৎ তার মধ্যে একটা ব্যালেন্সিং একটা সিচুয়েশন দরকার। অর্থাৎ একটা দেশের রাষ্ট্রীয় সংবিধানে ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কি কি ধারা আছে সেটাকে ওভাররুল করতে পারে না অনেক সময় নির্বাহী বিভাগ, লেজিসলেটিভ যে ইনস্টিটিউশন গুলো আছে। তো তাদের মধ্যে সমন্বয় করে এই ট্যাক্সের বেস বা পলিসি তৈরি করতে হয়।
Upon the theory of the, আচ্ছা, and it's a theory and the basis of the taxation. ট্যাক্সের বেস কি হওয়া উচিত, ভিত্তি কি হওয়া উচিত? এইটুকু পর্যন্ত কি ঠিক আছে সবার? হুম, যেটুকু বললাম এটুকু ঠিক আছে? স্যার স্লাইড গুলো বাংলায় দিলে ভালো হয়, কারণ এইভাবে তো আমরা স্যার বইও খুঁজে পাই না। বাংলা কি কারো কাছে বই আছে? বাংলা বইয়ের স্যার প্রবলেম, বাংলা বই তো আমাদের সবার কাছেই আছে, কিন্তু ইংলিশ বই তো আমরা পড়ি না। কিন্তু এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি যদি দেখলাম হার্বি রুজেন আর স্টিগলিসের বইগুলো প্রিফার করা। হ্যাঁ, লাস্টে ওই যে ওই দিন যে কি একজন কি বললো একটা ওই যে ইয়াতে কি একটা প্রবলেম, কোস থিওরেম, তাই না? ওখানে বইয়ের মধ্যে যে কি ডায়াগ্রামটা দেয়া ছিল, ওটা কে আপলোড দিছিল গ্রুপে? স্যার আমি ওখানে এইসব এই ডায়াগ্রাম গুলো হ্যাঁ ক্লিয়ার না। প্রথমত কথা হচ্ছে এটা তো একটা শুধু পিকচারটা, ভদ্রলোক জানি না, ওনার প্রতি সম্মান রেখেই বলি যে উনি এই যে ডায়াগ্রামের উনি যে যে একটা ইয়েটা করলেন, অ্যাজওয়ার্ড বক্স দিয়ে যে উনি যে একটা এক্সপ্লেনটা করলেন, এটা উনি লেফট সাইড ভার্টিক্যাল লাইন এবং লোয়ার হরিজন্টাল লাইনকে উনি আইডেন্টিফাই করলেন, বাট রাইট সাইড ভার্টিক্যাল লাইন এবং আপার হরিজন্টাল লাইন এটার তো এক্সিসই উনি মানে ক্লিয়ার করলেন না। তাহলে উনি এটার গ্রাফটার ব্যাখ্যা কিভাবে দিলেন? প্রথম কথা হচ্ছে যে এই বাংলা বইগুলো যে বা যারা লেখেন তাদের আমি জানি না ওনারা কিসের উপর ভিত্তি করে বা কিভাবে লিখছেন, ওসব বইগুলোতে অনেক ভুলের পরিমাণ আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, আর ওসব বইগুলা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি বা ওরাও কিন্তু ইয়ে করে না, রেফারেন্স দেয় না। ওগুলা কি মানে ইয়ে থেকে রেফারেন্স বুক যে ওটা যে বাংলা বইগুলো আছে ওগুলা কিন্তু অথরাইজ না। হ্যাঁ, আসলে ওই বইগুলার কতটুকু ভুল কতটুকু শুদ্ধ এটা কিন্তু কোনো স্যার এমনিতেই বাংলা বইয়ে অনেক ভুল থাকে, ওগুলো টিচাররা আমাদেরকে কারেকশন করে দেয়। এই জন্যই স্যার আপনাকে আমি লাস্ট ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, কনফিউজ হয়ে গেছিলাম, তো সেজন্যই ওই জিজ্ঞেস আমি করেছিলাম যে দেখছি আসলে ফিগারটা দেখছি, কোনটা। ফিগারটা দেখে ফিগারটার প্রথম কথা হলো এক্সিস গুলো আইডেন্টিফাই না, আর একটা ফিগারে যখন এক্সিস আইডেন্টিফিকেশন না থাকে তাহলে তো ওটার ব্যাখ্যাটা কিভাবে করা যায়? আমি ওই গ্রাফটা দেখছি, হ্যাঁ, তো ওটা দেখে মনে হলো যে আসলে এই বইয়ে ভদ্রলোক কোথা থেকে আনলেন বা ওনার নিজের মতো কিভাবে লিখলেন। আর ব্যাখ্যাটাও আসে নাই পিকচারের মধ্যে, জাস্ট ফিগারটা আসছে। বাট ফিগারটা দেখে আমি যেটুকু বুঝতে পারলাম যে ফিগারে তো এক্সিস গুলাই আইডেন্টিফাই করা হয় নাই, তাহলে এটার ব্যাখ্যায় উনি কিভাবে দিবেন? আগে তো একটা ফিগারের এক্সিস আইডেন্টিফাই করতে হবে। আর অ্যাজওয়ার্ড বক্স দিয়ে উনি পরবর্তীতে আমি যেটা ধারণা করে নিছি যেমন হতে পারে, ক্লাসের শেষে আমরা ওটা নিয়ে কথা বলতে পারি ওই পিকচারটা শেয়ার করলে। ঠিক আছে, তো এটা হচ্ছে বাংলা বইয়ের লিমিটেশন। এখন বাংলা বই তারপরেও যদি কারো কাছে থাকে শেয়ার করতে হবে। হ্যাঁ, তো একজন যদি এরকম স্ক্রিনে এখানে শেয়ার করে, আর ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে প্রথমত কথা হচ্ছে যে ইংলিশেই ইয়েগুলা করার জন্য, হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড একটা ইয়ে ধরে, কারণ এটা পরবর্তী এগুলো তো সব রেকর্ড আকারে স্যার থেকে স্যার পরবর্তীতে। আপনি ইংলিশ বই থেকেই পড়াবেন, কিন্তু হচ্ছে ওটা একটু আমাদেরকে যদি বাংলা স্লাইড গুলো একটু ট্রান্সলেট করে দেন সেটা ভালো আচ্ছা, হয়। তাহলে ওই যে কারণ যদি যদি অনেকের কাছে এখন স্যার এই মুহূর্তে কিন্তু বই নেই, সবাই বাড়িতে চলে গেছে, তো সেজন্য হচ্ছে প্রবলেমটা হচ্ছে এখন তাহলে ইয়ে করতে ওইভাবে শেয়ার স্যার করতে আমরা তো হইব। ইংলিশ ফলো করি না, আমরা তো বাংলায় অ্যান্সার দিই, সুতরাং এটা আমরা বুঝতেও সমস্যা হয়। না, এটা তো একটু ট্রাই করতে হইব, কিন্তু ওখানে কিন্তু ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে রেফারেন্স বুক গুলা ওগুলা কিন্তু সব ফরেন রাইটারের বইগুলো ওরা বলছে, ওটা পড়ে পরে নিজের ভাষায় লিখতে হইব, একটু প্র্যাকটিস করতে হবে। তারপর ওই যে বললাম যাদের সমস্যা থাকলে স্ক্রিনে শেয়ার করতে হবে এই বইগুলার পেজগুলা, যে এটা বুঝি না, দেন আমি তখন এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, আর আমি যদি একদম ঠিক ওই গতানুগতিক বাংলা বই থেকে ধরে কি বলবো, তাহলে আবার স্যারের সাথে কথা বলছিলাম, ডিপার্টমেন্ট চেয়ারম্যান বলছে যে না স্লাইড এগুলো ইংলিশে, উনি বলছেন যে ইংলিশে প্রিফারেবল, কারণ পরবর্তীতে এগুলো রেকর্ড আকারে থেকে যাবে, তো পরবর্তী ইয়ারে যারা আসবো তারাও যাতে একটা স্ট্যান্ডার্ড একটা কিছু পায়। এখন বাংলা বই যেখানে ভুলের পরিমাণ আছে সবাই আমরা জানি বা স্বীকারও করে নিছি, তো ওটাকে স্ট্যান্ডার্ড ধরে যদি স্লাইড করা হয় বা লেকচার তৈরি করা হয় তাহলে তো ভুলটা থেকে গেল। আর ডকুমেন্টেড আকারে যদি কোনো ভুল টুল থেকে যায় তখন এটা কলেজেরও বদনাম। ঠিক আছে।
এখন তবে হ্যাঁ, যে পড়তে গেলে তো একটা গাইডলাইন দরকার। গাইডলাইনের জন্য যে বইগুলো আসছে সাথে, বাংলা হোক বা ফরেন রাইটার হোক, যার যেখানে বুঝতে সমস্যা তখন এই যে স্লাইডে এরকম শেয়ার করতে হবে যে আমি এই জায়গায় এটা বুঝতেছি না, বা এখান থেকে এটার ইয়েটা কি, তখন ওটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। এটা সমাধান এটাই হতে পারে। ঠিক আছে এটা। তা আমরা কি সামনে কি পারবো? জি স্যার। বাংলা বইটা বিষয়ে আমি কথা বলছিলাম, হ্যাঁ, আরেও তার আগেও এরকম একটা কোশ্চেন আসছিল না আরেকদিন, তখন স্যার সাথে কথা বলছি, তো স্যার বললো যে এটা অন্যান্য ডিপার্টমেন্টও এটাই করা হয় কিন্তু, হ্যাঁ, মানে অনার্স এর ক্ষেত্রে সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটির যে গাইডলাইনটা আছে ওটা স্ট্যান্ডার্ড ধরে ওটাই ফলো করা হয়। স্যার আপনি জাস্ট আমাদেরকে ট্রান্সলেট করে দিলেই হবে, এই যে যেগুলো এখন ইংলিশে লেকচার দিতেছেন ওইগুলো। আচ্ছা, মানে ট্রান্সলেট বলতে এই যে বলে দিই তো বাংলায় যেগুলো বলতেছি, তাও কি মানে একটু পড়তে হইব, আহ, না বাসায় স্যার, বলা আর স্যার আমরা লিখা সেটা তো স্যার ব্যবধান আছে। আপনি এভাবে পড়াচ্ছেন সেটা স্যার আমরা ঠিক আছে অ্যাকসেপ্ট করতেছি, বাট স্যার আমাদের তো বাংলাতেই অ্যান্সারটা করতে হবে। তো স্যার আপনার এখানে যেভাবে সাজানো ঠিক এইভাবেও যদি সাজিয়ে আমাদেরকে ট্রান্সলেট করে দিতেন তাহলে ওইটা আমরা এখনই পড়ে ফেলতে পারতাম। কারণ স্যার আমরা তো সবাই গ্রামে চলে আসছি, বইও নিয়ে আসি নাই, তো একসাথে পড়া হয়ে যেত না, হয় তো আমরা বাংলা আচ্ছা, বইয়ের বই সাথে কি কারো মিলাই কাছেই পড়াতাম। নাই? তো যাদের কাছে বই আছে ওরা কি মানে একটা গ্রুপের মধ্যে যদি ছবি টবি তুলে শেয়ার করলে সবার হেল্প হয় না? ওটা তো নিজেদের স্যার মধ্যে। আপনি পড়াচ্ছেন একভাবে, তারপর আবার বইয়ে দেখবো অন্যভাবে, স্যার তো আপনি ফলো এলোমেলো হয়ে করতেছেন যাবে। ইংলিশ বইটা, আর আমাদের কাছে আছে বাংলা বইটা। এখন আমি স্যার বাংলা বইটা যদি শেয়ার করি সেক্ষেত্রে তো আমার তো ভুলও হইতে পারে, তাহলে তো আপনার সাথে স্যার মিলবে না তো। তাহলে আমরা এখন কি করবো? যে যে বাংলা বই আছে ওটা কি ধরে একটা বই ধরে দেন ওটা আগাইবো, ওটা কি ভালো হয়? আমার উনি সমস্যা নাই যেভাবে তাহলে। লেকচার গুলো দিতেছেন জাস্ট এগুলো একটু ট্রান্সলেট করে দিলেই হবে। স্যার বাংলাটাও ফলো করতে বলতেছি না, আপনি যেভাবে দিতেছেন ঠিক আছে, ওটা জাস্ট করলে আমার আমাদেরকে জন্য একটু আরো যদি সহজ বাংলা হয়ে যায়, ট্রাই কারণ করে বাংলা দিতেন। একটা বই থাকলো, দেন জাস্ট ওটা থেকে আমরা যেভাবে আছে, যেভাবে চ্যাপ্টার ওয়াইজ আছে, দেন আমরা ডিসকাস করে গেলাম। ওটা করলে আমার জন্য আরো কাজ কমে গেল বা সুবিধা অনেক বেশি। ঠিক আছে, জাস্ট একটা তারপর ওটা নিয়ে ওখানে কি ভুলভ্রান্তি থাকলে আমাদের চোখে যতটুকু পড়ে ওটা কারেকশন করে নিলাম। এটা করলে আমার প্রবলেম নাই, আমি করতে পারি। আর মানে মিলটা কি, এটা মানে ক্লাসের লেকচারের বিষয়টা হচ্ছে যে একটা টপিকস নিয়ে যখন লেকচার হইব তখন ওই টপিকসের বেসিক জিনিসগুলা কি এটা টিচার ক্লিয়ার করবেন, হ্যাঁ। ইট নট নেসেসারি যে একদম এক একটা বইয়ের অর্ডার এক এক রকম, হ্যাঁ, এক একজন রাইটার এক একভাবে সাজাইছেন। তো একদম এখন সবার কাছে কি একই রাইটারের বই নাকি ভিন্ন রাইটারের বই? হুম। স্যার একই একই রাইটার মনে রাইটারের হয়। বই। সবার কাছে একই রাইটারের বই? একই রাইটারের Yes. বই সবার। জি স্যার। বাজারে কি শুধু একজন রাইটারের বই আছে, আর কি আর অন্য কেউ লেখেন নাই এইসব বিষয়ে, পাবলিক ফাইন্যান্স নিয়ে? স্যার স্যাররা হ্যাঁ, যে অন্য কেউ তো রাইটার লেখে, রাইটার কিন্তু অনেক আমাদের আছে, ক্লাস কিন্তু হচ্ছে থেকে যেটা বইটা দেয় সেটাই আমরা কিনি। কি বলে দেওয়া হয়েছে? কোন কোন ভদ্রলোকের বই বলে দেওয়া হয়েছে? রাইটারের নাম বলে দেওয়া হয়, ওই রাইটারের নাম ফলো করেই আমরা সবাই একই বই কিনি। মানে সেই রাইটার ভদ্রলোকের নাম কি রাইটারের বইটার? ডক্টর নূর ইসলাম আর আবুল খায়ের। ডক্টর নুর ইসলাম এন্ড আবুল খায়ের, তাই তো? বইটা কি কারো কাছে আছে এখন জি সাথে? স্যার। হ্যাঁ স্যার আছে। মানে এই বইয়ের মধ্যে কি এই যে ট্যাক্সের পারপাস, মানে বেস ট্যাক্স, লিমিটেশন, এগুলো কি নাই এই টপিকস গুলা? স্যার আছে তো। এই যে বেনিফিট অ্যাপ্রোচ, এই যে লাইফ ব্লাড নেসেসারি থিওরি, বেনিফিট রিসিপ্ট প্রিন্সিপাল, এগুলো আছে তো। আমি তো ওই ইয়েটা দেখে, যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কারিকুলামটা আছে, সিলেবাসটা, ওটা দেখেই কিন্তু স্লাইড গুলো তৈরি করছি। যে বেনিফিট রিসিপ্ট প্রিন্সিপাল এটা আছে, লাইফ ব্লাড নেসেসারি থিওরি আছে, পারপাস স্যার আছে। সবই আছে, টপিক গুলো তো থাকে, কিন্তু স্যার ভিতরে ব্যাখ্যাটা কতটা ঠিক সেটা তো আমরা তো বুঝতেছি না।
বইয়ের 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 মধ্যে যেটা যেমন স্যার লাস্ট ক্লাসে তো স্যার আপনি যে থিওরিটা হ্যাঁ, পড়ালেন ওখানে স্যার ওটা তো আপনার বলে গ্রাফটা হচ্ছে অন্যরকম আর এখানে পুরো একদম অন্যরকম একটা গ্রাফ দেওয়া বইয়ের মধ্যে। না তো এখন গ্রাফটা তো স্যার হচ্ছে গ্রাফটা ওই গ্রাফ দিয়ে উনি ব্যাখ্যা, বাট ওই যে বললাম না যে এক্সেসই প্রবলেম, উনি তো এক্সেসই আইডেন্টিফাই করেন না। এখন উনি ব্যাখ্যা ভিতরে কিভাবে করছেন ওটা পরে দেখি নাই, আমার কাছে জাস্ট পিকচারটা আসছে, ওই পিকচারটা দেখে আমি বলতে পারছি যে পিকচারটার মধ্যে প্রবলেম আছে। কারণ একটা পিকচার বা ডায়াগ্রামের এক্সেসই যখন আইডেন্টিফাই না করা হয় তো ওই ডায়াগ্রামের এক্সপ্লেনেশন কি হবে বা ওটা দিয়ে উনি কি বুঝাইবেন জানি না। অনেক সময় গোঁজামিল থাকে বাংলা বইয়ে, এই জন্য বলছি রিলায়েবিলিটি নাই। আমি আমার লাইফে কোনোদিন আমি বাংলা বই পড়ে দেখি না বা কে লেখেন